বিকাশ বাবু, কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য, জাতির কথার পক্ষ থেকে এসেছি একজন সর্বহারা জয়জিৎ ভট্টাচার্য ভট্টাচার্য ব্রাদারহুড, ব্রাহ্মণ ব্রাদারহুড। ওনারা আবার তো ব্রাহ্মণ মানেন না। তো আপনার জন্যে নিয়ে এসেছি হট অ্যান্ড সুইট পর্ক কারি। সামনে আমরা প্রতীকী একটা পর্ক ফেস্টিভ্যাল করে ওনাকে আমরা আহ্বান জানালাম যে আসুন, আপনি তো হচ্ছেন খাদ্য সম্প্রীতি বা সম্প্রীতির হারমোনির কমিউনাল হারমোনির তো আপনি ধ্বজাধারী। তো এই যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এটা তৈরিটাই তো হচ্ছে জিহাদির একটা ইডিওলজি নিয়ে। এবং সুরাবর্দী, জ্যোতি বসু, কানমেবিরি মুমেপান লড়কে লেঙ্গে পাকিস্তান, পশ্চিমবঙ্গকে সুবে বাংলা বানাতে হবে। তা বিকাশ রঞ্জনের অ্যালিজিয়ান্স তো ওই যে সুরাবর্দীর প্রতি, সুরাবর্দীর বংশধরদের প্রতি। আমরা এখানে যত জাতীয়তাবাদী আছে তাদেরকে ধরিয়ে দিয়ে আমরা পঞ্চম বাহিনীর কাজ করব। এ নিয়ে প্রচুর তথ্য আছে, সমস্ত ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়াতে আপনারা ভাববেন না যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। আসলে এদের ব্যাপারটা কি, এরা তো আলিমুদ্দিন ইউনিভার্সিটির মেসমশাইদের কাছ থেকে পড়াশোনা করেছেন। ব্যাপারটা হচ্ছে বিকাশ রঞ্জন বাবুর সমস্যাটা কি বলুন তো, আর ওনার মতন কমরেডদের, ওনাদের কিন্তু অশিক্ষা না, ওনার হচ্ছে কুশিক্ষা। আসলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য হচ্ছেন বাসি কমিউনিস্ট পুলিশা, কিন্তু বিক্রি হতে চান কিন্তু ওই কর্পোরেট ক্যাশ। উনি হচ্ছেন খুঁটে 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 কোথা থেকে কামানো যায় সেই কানে গিয়ে কেস লড়বেন। অপারেশন সিন্দুর 3.0 হয়ে গেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাড়ির সামনে, কিন্তু শান্তিপূর্ণভাবে এবং একটা ইন্টেলেকচুয়ালভাবে হয়েছে। বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ধর্মতলার বুকে গরুর মাংস খেয়েছিলেন। তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা হয়েছিল। হিন্দুত্ববাদী যারা সংগঠন, তারা কিন্তু প্রতি মুহূর্তে প্রতিবাদ জানিয়েছিলেন। এবং সম্প্রতি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে একজন ব্যক্তি এবং তার সঙ্গে আরও তার সংগঠনের বেশ কয়েকজন, জাতির কথা বলে তাদের যে সংগঠন, সেই সংগঠনের সদস্যরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে গিয়ে পর্ক উৎসব বা শুয়োর উৎসব পালন করেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হিন্দুত্ববাদী বলা যেতে পারে, এবং তার পাশাপাশি যে হিন্দুদের ওপর আঘাত থেকে অসম্মান করা হচ্ছে তার প্রতিবাদও করেন। তার বাড়ির সামনে গিয়ে শুয়োর মাংস কার্যত খেতে থাকেন যুবকরা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শিক্ষক তথা হিন্দুত্ববাদী থেকে শুরু করে জাতির কথার সংগঠনের সদস্য জয়জিৎ ভট্টাচার্য। আমি কথা বলবো আপনার সঙ্গে। আপনি যে এই উদ্যোগ নিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে গিয়ে পর্ক উৎসব পালন, হঠাৎ এই সিদ্ধান্তটা? দেখুন, আমরা কিছু বছর আগে দেখেছিলাম যে উত্তরপ্রদেশে একটি গোমাংস এরকম একটা বিতর্কে একজন ব্যক্তিকে, একলা খুব সম্ভবত নাম, তাকে হত্যা করা হয়। নিন্দনীয় ঘটনা। তারপরে আমরা যেটা দেখলাম যে পশ্চিমবঙ্গের বুকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি তো শুধু একজন পশ্চিমবঙ্গের নাগরিক না, অত্যন্ত উচ্চশিক্ষিত এবং পশ্চিমবঙ্গের বলতে পারা যায় একসময়কার প্রধান নাগরিক। তিনি প্রতিবাদ স্বরূপ কী করলেন, তিনি গোমাংস খেয়ে প্রতিবাদ করলেন। এবারে যেটা দেখতে হবে যে ওনার বক্তব্য হচ্ছে, যেহেতু গোমাংসের ইস্যুতে পিটিয়ে মারা হচ্ছে, তার জন্য আমি প্রতিবাদে গোমাংস খেয়েছি। এবারে দেখুন, উনি মুসলমান সমাজের প্রতি ওনার একটা বার্তা দিয়েছেন, কিন্তু ব্যাপার হচ্ছে উনি কি একবারও ভেবেছিলেন যে পশ্চিমবঙ্গে 70% হিন্দু বাস করে? আমি ধরে নিচ্ছি 70%-এর মধ্যে 50%-এর গরুর প্রতি কোনো সেন্টিমেন্ট নেই, 20%-এর তো রয়েছে। তাহলে বিকাশ রঞ্জন বাবু তাহলে কাদের জন্যে? ওই 50% এবং 1,00,000পন্থী, আর যে বাকি 20% যারা গরুকে হয়তো মাতা বলে পুজো করে বা গরুর প্রতি একটা সেন্টিমেন্ট আছে, তার প্রতি ওনার কোনো ইয়ে নেই, দায়বদ্ধতা নেই। প্রতিবাদটা তো অন্যভাবেও হতে পারতো। ওনারা মিছিল করতে পারতেন, ওনারা 1,00,000-এর বাড়িতে 10টা গরু দিতে পারতেন। উনি নিজে নিখরচায় 1,00,000-এর কেস লড়তে, যদিও উনি জানি যে উনি এই কেস ওইভাবে লড়েন না, উনি হচ্ছেন খুঁটে 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 কোথা থেকে কামানো যায় সেই কানে গিয়ে কেস লড়বেন। তো সেটা আমি একজন সনাতনী রূপে, আমি গোমাতা মানি কি মানি না, কিন্তু আমার ওই ধরনটা আমার অত্যন্ত বাজে লেগেছিল। এবং আমার মতে উনি এটাই বার্তা দিয়েছিলেন সনাতনী সমাজকে, যে আমরা তো প্রতিবাদের নামে, উনি একটা ছুতো খুঁজছিলেন কিভাবে এই গোমাংসকে পশ্চিমবঙ্গের বুকে খেয়ে বার্তা দিচ্ছিলেন যে দেখো, আমরা তো যা খুশি করব, তোমরা সনাতনীরা তোমরা এর প্রতিবাদে কিছুই করতে পারবে না। এটা হচ্ছে আমাদেরকে উইলিংলি হার্ট করার জন্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটি অত্যন্ত জঘন্যতম একটা ট্যাকটিক ছিল। তারপরে এবারে উনি ভেবেছিলেন যে পশ্চিমবঙ্গে কোনোদিন এই যে তথাকথিত সেকুলার, আমি বলি সিউডো সেকুলার, এই সরকার কোনোদিনই পাল্টাবে না। কিন্তু একটা কথা আছে যে মানুষকে এই যে সনাতন, সদানুতন, সনাতনের ওপরে অনেক আঘাত এসেছে, কিন্তু তাকে কিন্তু কোনোদিন তো ধ্বংস করা যায়নি। সনাতনে মানুষের মধ্যে চেতনা হয়েছে, এবং তারপরে যে জাতীয়তাবাদী সরকার তৈরি হবে, এটা উনি ভাবতে পারেননি কোনোদিনও। কারণ ওনাদের কাছে তো হচ্ছে এই সনাতনী, ওনাদের যারা মানে অ্যালায়েন্সে, মানে ওনাদের সাথে যাদের স্ট্যালিন বলছে ডেঙ্গু ম্যালেরিয়া, উনিও তাই ভাবেন। কিন্তু
এবারে সেই জন্যে আমরা প্রতিবাদ স্বরূপ কিন্তু ওনার বাড়ির সামনে, বাড়ির মধ্যে ঢুকে বা বাড়ির প্রপার্টি এনক্রোচ করে কিন্তু কোনো হুজ্জুতি ব্যাপার না, বাড়ির সামনে আমরা প্রতীকী একটা পর্ক ফেস্টিভ্যাল করে ওনাকে আমরা আহ্বান জানালাম যে আসুন, আপনি তো হচ্ছেন খাদ্য সম্প্রীতি বা সম্প্রীতির হারমোনির কমিউনাল হারমোনির তো আপনি ধ্বজাধারী, তো আসুন আমাদের সাথে এই পর্ক ফেস্টিভ্যালে আপনি করুন, যোগদান করুন। এতে কি হবে, আমাদের যে ওনারা বিকাশ রঞ্জন বাবু কি বলে বা বামপন্থীরা কি বলে, শতরূপ ঘোষ এরা কি বলে, যে আমরা সর্বহারাদের জন্য লড়াই করি, প্রলেতারিয়াতদের জন্য। পশ্চিমবঙ্গে একটা বৃহৎ সমাজ হচ্ছে অনগ্রসর সমাজ, যাদেরকে কিন্তু এই তথাকথিত এই এলিট বামপন্থীরাই বলে হচ্ছে নিচু জাত নিচু শ্রেণী। আমি তো কমেন্টে দেখছি শুয়োরের মাংস নাকি নিচু জাতিরা খায়, নিচু শ্রেণীরা খায়। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাহলে এই যে অনগ্রসর শ্রেণী, হাড়ি বাগদি, ওরাও চারাল কেওড়া পন্দ ক্ষত্রিয়, এদেরকে যে নিচু জাত বলা হচ্ছে, তার বিরুদ্ধে কি মানে তাদের কি সেন্টিমেন্ট বলে কিছু নেই? তাদের সেন্টিমেন্টে কি আঘাত লাগে না? তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কি উচিত ছিল না ওই আদিবাসী সমাজের সাথে বসে শূকরের মাংসকে, ঠিক যেভাবে 1 লাখের জন্যে তার মন কেঁদে উঠেছিল, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কি সেই জন্য ওই আদিবাসী সমাজের জন্য মন কাঁদে না? তাহলে তার তো উচিত ছিল গিয়ে ওখানে ওই শূকরের মাংস ভক্ষণ করা। এর মধ্যে দিয়ে কি আজকে তারা শূকর চাষ করে, তাদের তো অর্থনীতিতে একটাই আসতো। আর সব থেকে বড় কথা, আমাদের এলিট সমাজ, আমরা তো শুকর মানে একটা ট্যাবু, ওই যে বললাম আমরা তথাকথিত কিন্তু উচ্চ বর্ণ যারা বলি, আমাদের কিন্তু এটাই মানসিকতা, চিস এটা খাওয়া যায় না, সম্পূর্ণ একটা ট্যাবু তৈরি করা হয়েছে। এবং এই ট্যাবুটা তৈরি করা হয়েছে কিন্তু ওই জেহাদিদের হাত ধরেই হয়েছে কিন্তু। তো এর প্রতিবাদে কিন্তু বিকাশ রঞ্জন যাবে না। তার মানে বিকাশ রঞ্জনের মন কাঁদে কিন্তু 1 লাখের জন্যে। আসলে ব্যাপারটা কি জানেন তো, এই যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এটা তৈরিটাই তো হচ্ছে জিহাদির একটা ইডিওলজি নিয়ে। এবং সুরাবর্দী, জ্যোতি বসু, কানমেবিরি মুয়ে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, পশ্চিমবঙ্গকে সুবে বাংলা বানাতে হবে, তা বিকাশ রঞ্জনের অ্যালিজিয়ান্স তো ওই যে সুরাবর্দীর প্রতি, সুরাবর্দীর বংশধরদের প্রতি। তাহলে উনি 1 লাখের জন্য গরু খাবেন। কিন্তু আজকে যে আমাদের এই হাড়ি বাগদি দলিত সমাজকে যে এইভাবে যে সবসময় ছোট করা হয়, তাদের জন্য উনি শুয়োর খেতে পারেন না। সন্দেশখালিতে যখন শাহজাহান শেখ যখন মহিলাদেরকে পিঠে বানাবার জন্য রাখে, উনি যেতে পারতেন না প্রতিবাদ স্বরূপ? উনি তো খেতে ভালোবাসেন, তো পিঠে খেয়েই প্রতিবাদ করতে পারতেন, করেননি। সেই জন্যেই আজকে ওনাকে এক্সপোজ করার জন্য, উনি যে কতটা ভণ্ড, বামপন্থা মানেই তো ভণ্ডামি, বামপন্থার ভণ্ডামি হচ্ছে সমার্থক শব্দ, সেটাই আমরা করেছি। এবং তার জন্যে আজকে বিকাশ রঞ্জন বাবু বাধ্য হয়ে তাকে বলতে হচ্ছে অসনাতনী পোশাক। মানে উনি এখন ফতোয়া দিচ্ছেন যে আমরা কে কী খাবো, কে কী পরবো, এখন আমাকে তাহলে সনাতনী হতে গেলে আমাকে সনাতনী পোশাক পরতে হবে। তার মানে উনি কিন্তু রাসবিহারী বসুকে অপমান করলেন। রাসবিহারী বসু পোশাক আশাকে ছিলেন পুরোপুরি সুটেড বুটেড, উনি স্বামী বিবেকানন্দকেও অপমান করেছেন। বিবেকানন্দ প্রসঙ্গ টেনে বলেছেন আপনাদের কি সরাসরি আক্রমণ। হ্যাঁ জানি, আসলে কি জানেন তো, খুঁটে খুঁটে খাওয়াটা একটা অভ্যাস। বিবেকানন্দ মানে যেটা বলা হয় যে বিবেকানন্দ যখন শিকাগো ধর্ম সম্মেলনে গেছিলেন, ওখানে গিয়ে নাকি তিনি একটা ডিনারের আয়োজনে সেখানে নাকি তিনি গোমাংস খেয়েছেন। এবার উনি এটাও বলবেন যে বেদে নাকি গরু খাওয়ার নিদান আছে। এবারে ব্যাপার হচ্ছে যে আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি বেদে গরু খাওয়া হতো, কিন্তু কথা হচ্ছে তারপরে যে মুনি ঋষিরা যারা এই নিদান দিয়েছিলেন, তারাই পরে কেন এই গরু খাওয়ার প্রতি একটা রেস্ট্রিকশন দিলেন? কারণ হচ্ছে গরু একটা এমন প্রাণী যে জন্ম থেকে মৃত্যু সব কিছুতে কাজে লাগে, শিং থেকে শুরু করে খুর মানে আলপিন টু এয়ারপ্লেন সব কিছুতেই কাজে লাগে। তো আমাদের যারা শিক্ষিত সমাজ, আমরা দেখছি বৈদিক যুগের পর যখন পুরাণে আসছে, মানুষ দেখছে এরকম একটা অ্যাসেট, তাকে যদি আমি খেয়ে খেয়ে শেষ করে দিই, তাহলে তো সেটা দেশের অর্থনীতির জন্যই হবে। এবারে বিকাশ রঞ্জন বাবু মানে আমি বুঝে পাই না যে উনি এত শিক্ষিত আসলে নাকি মানে ওনার মানে শিক্ষাটা কি প্রকৃত শিক্ষা না কুশিক্ষা। উনি বলছেন যে আজকের দিনে কি গরু দিয়ে কি চাষ হয়? আজকের দিনে ট্র্যাক্টর লাগে। আচ্ছা আমি ধরে নিলাম গরু দিয়ে চাষ হয় না, কিন্তু গরুর দুধ, গরুর শিং, গরুর চামড়া, গরুর খুর, এগুলো তো সব কিছুতে কাজে লাগে। তা এই জিনিসগুলো যে কাজে লাগবে, তাহলে আমি যদি খেয়ে খেয়ে করে দিই, আপনি যখন একটা লেদারের পার্স নিয়ে ঘোরেন, কিসের চামড়া? গরুর চামড়া। তাহলে আজকে যদি গরুটাকে খেয়ে আমি যদি একটা, তার মানে কি অর্থনীতিতে আমি একটা বিরাট ধাক্কা দিচ্ছি। আপনি কি ব্যাঙের চামড়া বা সাপের চামড়া দিয়ে ব্যাগ নিয়ে ঘুরবেন? বিকাশ রঞ্জন বাবুর প্রচুর টাকা আছে, উনি ক্রকোডাইল স্কিন বা অ্যালিগেটর স্কিন দিয়ে উনি চামড়ার জিনিস বানিয়ে ঘুরবেন। এইবারে ব্যাপার হচ্ছে স্বামীজি কিন্তু এটা একটা প্রতীকী, যে দেখাতে যে দেখো সনাতন ধর্মে আমরা এতটাই উদার, একটা কথা আছে ইংলিশে, ইউ শুড প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ। স্বামীজি সেটা করে দেখিয়েছিলেন যে এখন আমাদের জন্য গোমাংস ফরবিডেন না, মানে আমরা এটাকে অর্থনীতির জন্য, অর্থনীতির স্বার্থে আমরা এটাকে বলছি যে গরু খেও না। তাও তিনি সনাতন সমাজের যে বললাম যে তুমি যেটা প্রিচ করছো সেটা প্র্যাকটিস করতে হবে, সেটা করেছিলেন। কিন্তু দেখেছেন স্বামীজি কোথাও কোনো প্রকাশ্য মিছিলে বলছেন যে তোমাকে হিন্দু হতে গেলে গরু খেতে হবে, কোনো যুবকদের বলছেন যে তোমাকে সেকুলার হতে গেলে গরু খেতে হবে? উনি তো এটা বলেননি।
খুঁটে খুঁটে কেবল ওইটুকু। আচ্ছা, স্বামীজি এটা বলেছেন যে ফুটবল খেলে আগে নিজের শরীরকে সতেজ করবে, তবে গিয়ে তুমি গীতা পাঠের মাহাত্ম্য বুঝবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু স্বামীজির আদর্শের কথা বলেন তো, ওনাকে কটা ফুটবল মাঠে গিয়ে দেখেছেন বলতে যে তোমরা ফুটবল খেলো তবে গিয়ে গীতার মাহাত্ম্য বুঝবে? আর একটা হিপোক্রেসি হচ্ছে, বেদের ওই একটা জিনিসকে নিয়ে বিকাশ রঞ্জন বলেছেন, কিন্তু এই যে আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু বেদের যে সনাতন সমাজ সম্পর্কে, কিভাবে সমাজ স্ট্রাকচার তৈরি হবে, সনাতন বিজ্ঞান সম্বন্ধে কোনোদিনও প্রচার করতে দেখেছেন? তখন তো বলবেন না, তখন বলবেন মনুস্মৃতি প্রোপাগান্ডা, বেদ প্রোপাগান্ডা। স্বামী বিবেকানন্দ বলেন গর্ব সে কাহো হাম হিন্দু হ্যায়, তা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু তার বাড়ির ওখানে এখানে লিখে রাখছেন না, গর্ব সে কাহো, গর্ব সাথে বলি আমি হিন্দু। খুঁটে খুঁটে খাবো, তাই তো, খুঁটে খুঁটে খাবো। এরকম যদি খুঁটেই খেতে হয়, তাহলে বিকাশ রঞ্জন বাবুর যে প্রাক্তনী ছিলেন পিসি যোশী, রেজিনাল্ড ম্যাক্সওয়েলকে চিঠি দিয়ে যে বলেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যে ফ্যাসিস্ট ইংরেজ সরকার, যে ফ্যাসিস্টদের জন্য, যে সাম্রাজ্যবাদী ইংরেজ সরকারের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন, যে মুহূর্তে হিটলারের সাথে আমাদের স্ট্যালিনের হয়ে গেল, নন অ্যাগ্রেশন ট্রিটি ভেঙে গেল, তখন থেকে ইংরেজরা হয়ে গেল এই বামপন্থীদের জন্যে শ্রেণী স্বাধীনতা সংগ্রামের লড়াই করছে, শ্রমজীবী মানুষের লড়াই। এবং রেজিনাল্ড ম্যাক্সওয়েলকে পিসি যোশী চিঠি দিল, আমাদের সব কমরেডদেরকে যদি ছেড়ে দেন, আমরা এখানে যত জাতীয়তাবাদী আছে তাদেরকে ধরিয়ে দিয়ে আমরা পঞ্চম বাহিনীর কাজ করব। এ নিয়ে প্রচুর তথ্য আছে, সমস্ত ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়াতে আপনারা পাবেন। ভাববেন না যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, আসলে এদের ব্যাপারটা কি, এরা তো আলিমুদ্দিন ইউনিভার্সিটির মেসমশাইদের কাছ থেকে পড়াশোনা করেছেন। তো এই হচ্ছে বিকাশ রঞ্জন বাবু। তো বলি বিকাশ রঞ্জন বাবু, বেদ যদি বলতেই হয়, বেদের সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে মানবেন। আপনার যে বামপন্থীরা মনুস্মৃতি পুড়িয়েছে, সেই মনুস্মৃতিকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে মানবেন। মনুস্মৃতিতে কি বলা হচ্ছে, বৈবাহিক জীবন, সামাজিক জীবনের কথা, যেটাকে কিন্তু লেনিনও অ্যাপ্রুভ করেছেন, যে বলছেন যে না, একটা সামাজিক জীবন, একটা বৈবাহিক জীবন, একটা স্ট্রাকচার থাকা উচিত। তার মানে ঘুরিয়ে কিন্তু লেনিন কিন্তু মনুস্মৃতিকেই কোট করেছেন। বিকাশ রঞ্জন বাবু প্রতিবাদ করুন, তাহলে তাহলে আপনি একটা কাজ করুন, মনুস্মৃতিকে তো পুড়িয়েছে, তো আপনি তো আর মনুস্মৃতি মানে চিবিয়ে খেতে পারবেন না, তো আপনি অন্য কিছু একটা নিরামিষ কিছুকে হাতে মনুস্মৃতি নিয়ে আপনার কমরেড ভাইদের বিরুদ্ধে আলিমুদ্দিনে একটা প্রতিবাদ সভা ডাকুন। কাকে বোঝাচ্ছেন বিকাশবাবু? শিক্ষিত একাই উনি, আর কেউ পড়াশোনা করেনি? ব্যাপারটা হচ্ছে বিকাশ রঞ্জন বাবুর সমস্যাটা কি বলুন তো, আর ওনার মতন কমরেডদের, ওনাদের কিন্তু অশিক্ষা না, ওনাদের হচ্ছে কুশিক্ষা। থমাস ব্যাবিংটন ম্যাকাউলের শিক্ষা ব্যবস্থায় পড়ে বিকাশ রঞ্জন বাবু একজন কুশিক্ষিত তৈরি হয়েছে। আপনি পেশায় একজন শিক্ষক, এখন বর্তমান দিনে দাঁড়িয়ে কে কি খাবে কে কি পড়বে এটা নিজেদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন বাবু যেমন একদিকে রয়েছেন, সেরকম অনেক হিন্দুও রয়েছে যারা আবার গোমাংস বলুন বা পর্ক বলুন সবকিছুই খাচ্ছে। তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, আমি তো বলছি তো, বাড়িতে বসে, রেস্তোরাঁতে বসে কে কি খাবে কে কি পড়বে, আমি এই নিয়ে কেন আমি কথা বলতে যাব? আমি কে? আমার সমস্যা বলে না, আমাদের সমাজের সমস্যা যেটা ভণ্ডামি নিয়ে, সেকুলারিজম দেখানোর জন্যে রাস্তায় গোমাংস খাওয়ার দরকার হয় না। সেই জন্যই আমি বলছি, কে কি খাবে কে কি পড়বে এটা নিয়ে কিন্তু কারুর সমস্যা নেই। এক্ষুনি বলে আপনাদের বিজেপির লিডাররাই তো খাচ্ছে, তার ব্যক্তিগত রুচি। কিন্তু দেখুন, বিকাশ রঞ্জন বাবু কিন্তু কে কি পড়বে, মানে উনি চেয়েছিলেন আমি একটা টিকিদারি হই, বা আমি ওই গেরুয়া পরে যাব, বিকাশ রঞ্জনের বাড়ির সামনে গিয়ে জয় জয় শ্রীরাম বলে চিৎকার করে আমি একটা করব। ওনারা আমাদেরকে এইভাবে টাইপকাস্ট করে দিয়েছেন। বিকাশ রঞ্জন বাবু ভাবতে পারছেন না যে একজন সনাতনী, মাসল বাউন্ড একজন সনাতনী, রেগুলার এক্সারসাইজ করে, বাঙালিকে কি পেট মোটা বাঙালি, অসুস্থ বাঙালি, অম্বল গ্যাস বুক জ্বালা, বিকাশ রঞ্জনরা বাঙালিকে না এইভাবেই টাইপকাস্ট করতে ভালোবেসেছে সনাতনীদের। ওই জন্য ওনার হজম হচ্ছে না যে ওনার বাড়ির সামনে গিয়ে আমি ওই রকম অসনাতনী জামা কাপড় পরে ওনারই ভাষায়, কারণ আমরা নাকি আবার অশিক্ষিত, আমরা তো ইংরাজি জানি না, ইংরাজি না জানলে আপনি যাতে উঠবেন না। যেরকম সত্যজিৎ রায়ের এই পথের পাঁচালী যখন এখানে কিন্তু চলেনি, মেম সাহেবরা যখন কেঁদে কেঁদে গিয়ে বিদেশে দেখছেন, তখন আমাদের দেশের মানুষের মনে হলো কি যে না, তাহলে পথের পাঁচালী একটা বিশাল ব্যাপার। তো এখনও তো বিকাশ রঞ্জনের মধ্যে ওই যে কী বলবো, কলোনিয়াল হ্যাংওভার ওনার তো যায়নি। তো সেই জন্য কে কি খাবে আমার কোনো সমস্যা নেই, তিনি বাড়িতে বসে খান, তিনি রেস্তোরাঁয় বসে খান। কিন্তু ধরুন আজকে কোরবানির দিনকে গরু, ঠিক আছে, তুমি গরু করো, সেটা তোমার নিজস্ব রুচি, সেটার জন্য সরকার কিন্তু নিয়ম করে দিয়েছে। ফেসবুকে পোস্ট হচ্ছে কি শুভ মাতৃদিবস। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবুর কাছে এটা কিন্তু আনন্দের ব্যাপার হতে পারে, এটা সেকুলারিজমের বহিঃপ্রকাশ হতে পারে। সনাতনী সুস্থ সমাজ, আপনি ভাবুন তো, আপনি কি খান আমার জানার দরকার নেই, কিন্তু আপনার কীরকম লাগবে একটা লোক এরকম গরু কেটে সেখানে বলছে শুভ মাতৃদিবস, আপনার একজন সাধারণ মানুষ হিসেবে কি মনে হবে? আমি ধরুন একটা এরকম করে শুয়োর কেটে আমি ধরুন কোনো মুসলমান সমাজের কোনো পবিত্র ধর্মীয় দিনে আমি একটা ওরকম মক করে কোট করলাম, আমি মেন্টালি তাহলে আমি অসুস্থ? তো
তাহলে বিকাশ রঞ্জন বাবু যারা এই কাজটা করছে তাদের বিরুদ্ধে কেন প্রতিবাদ করছেন না? উনি করবেন না। আর সব থেকে বড় কথা, উনি তো বারবার স্বামীজি বলছেন, ওই যে বললাম খুঁটে খুঁটে স্বামীজির ওইটা। স্বামীজি, আমরা জানি যে একদিন তিনি জাহাজে ফিরছেন এবং একজন পাদ্রির সাথে তার আলোচনা হচ্ছে সনাতন ধর্ম আর এ নিয়ে। ক্রমাগত সেই পাদ্রি এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের মতোই মক করে যাচ্ছেন। তখন গিয়ে স্বামীজি সেই পাদ্রির কলা চেপে ধরে বলেছেন, তোমার সমুদ্রে নিক্ষেপ করব। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু, আজকে আপনি যেটা করেছিলেন না ধর্মতলার মোড়ে, ওই যে সিউডো সেকুলারিজম, স্বামীজি যদি আজকে থাকতেন না, আপনাকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতেন, কিন্তু তাতে কিন্তু প্রফিট বিকাশ রঞ্জনেরই হতো। স্বামীজির বিরুদ্ধে ম্যান হ্যান্ডলিংয়ের কেস করে ওনার 3 তলা বাড়িটা উনি 4 তলা বাড়িয়ে নিতেন। আসলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য হচ্ছেন বাসি কমিউনিস্ট পোশাক, কিন্তু বিক্রি হতে চান কিন্তু ওই কর্পোরেট ক্যাশ মেমোতে। দেখুন, বিকাশ রঞ্জন বাবু এবং বামপন্থীদের আরেকটা হিপোক্রেসি, আজকে তারা এই যে আমরা বলছি যে বারবার করে এই যে শুয়োরের ফার্মিং, আজকে শুয়োর কিলো কত করে? 350 টাকা। এটা যদি আজকে মেন স্ট্রিমে চলে আসে, যেটা এই যে ট্যাবুটা ভাঙার কথা, বিকাশ রঞ্জন বাবু একজন ব্রাহ্মণ হয়ে খেলে, তাহলে ইলিশ সমাজ ভাবতো যে না, এটা খাওয়া যায়, এটা নিয়ে যে ট্যাবু, কারণ বলা হয় ফিতে কৃমি ইত্যাদি। আমি প্রায় আমি যখন ক্লাস 8-9-এ পড়ি তখন থেকে খাচ্ছি। প্রপারলি যদি স্মোকড ওয়েতে প্রপার যদি রান্না করা হয়, এতে কোনো অসুবিধা নেই। এবারে ব্যাপার হচ্ছে, একটা জিনিস দেখবেন, বামপন্থীরা তো অর্থনীতির কথা বলে, যদিও তারা যখন ক্ষমতায় প্রথম এসেছিলেন তখন পশ্চিমবঙ্গে জিএসডিপি ছিল 26%। 2011-তে যখন তারা লাল বিপ্লব করে টাটা বাই বাই করলেন তখন 4%-এ নামিয়ে দিয়ে চলে গেছেন। ওনারা আবার অর্থনীতির বিজ্ঞানের কথা বলে। কিন্তু বামপন্থীরা সবসময় দেখবেন তাদের লড়াই আদানি আম্বানির বিরুদ্ধে। কিন্তু এই যে দেখবেন, এই যে খাসির মাংস এখন বর্তমানে 1200 টাকা করে দাম। আপনি হট করে একদিন গিয়ে দেখবেন দোকানে 800 টাকা, পরের দিনকে 1200 টাকা। এই যে লাগাম ছাড়া যে খাসির মাংসের মূল্য বৃদ্ধি, কোনোদিন দেখেছেন শতরূপ ঘোষ, গার্গী এদেরকে গিয়ে, ওই গার্গী চট্টোপাধ্যায় এদেরকে গিয়ে ওই দোকানগুলির সামনে বা মিট ইন্ডাস্ট্রি তার যে ইয়েতে আছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে? করবে না। কারণ এই যে খাসির মাংসের যে ইন্ডাস্ট্রিটা কাদের হাতে? ওই তথাকথিত মমতা বন্দ্যোপাধ্যায় দুধেল গাইদের হাতে। ওই জন্যে করবে না। এবং ওদের ভয় কি? শুয়োরের মাংস যদি আজকে মেন স্ট্রিমে চলে আসে 350 টাকা, তাহলে কি যুদ্ধটা জানেন তো, একটা অর্থনৈতিক যুদ্ধ। তো সেই অর্থনৈতিক যুদ্ধে ওই আবারও বলছি, ওই যে সুরাবর্দির যারা বংশধর, যারা সুবে বাংলা বলছে, যাদের হাতে মিট ইন্ডাস্ট্রি, তাদের কিন্তু কোমর ভেঙে যাবে। এছাড়া বামপন্থীরা সবসময় বলে কি যে এই যে গোমাংস নিয়ে বিজেপিকে বলে যে বিজেপি শাসিত রাজ্য থেকে সব থেকে বেশি গোমাংস রপ্তানি হয়, একটা বিরাট সংখ্যক, কিন্তু সেটা হচ্ছে বাফেলো মিট। এছাড়া ব্যাপার হচ্ছে রপ্তানি তো হবে, কিন্তু সেটা কি? স্লটার হাউস থাকতে হবে, লিগাল স্লটার হাউস। লড়াইটা কিন্তু কার বিরুদ্ধে বলুন তো? ইললিগাল স্লটার হাউস। ভাবুন তো, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন একটি হিন্দু প্রধান অঞ্চলে, সেখানে এরকম করে ইললিগালি গরু কেটে ঝুলিয়ে রাখা হচ্ছে। এটা তো ইললিগাল স্লটার হাউস। সেই ইললিগাল স্লটার হাউসের বিরুদ্ধেই কিন্তু লড়াইটা চলছে। তো সেটাকে বামপন্থীরা এখন বলবে কি যে এক্সপোর্ট করা হচ্ছে, বিফ এক্সপোর্ট করা হচ্ছে। কোথায় বলেছে যে আমাদের প্রধানমন্ত্রীরা বা কোনো মন্ত্রী কোথায় ফতোয়া দিয়েছে যে বিফ এক্সপোর্ট করা যাবে না? ব্যাপারটা হচ্ছে লড়াইটা ইললিগাল স্লটার হাউসের বিরুদ্ধে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এটা দৃশ্য দূষণ। ওনারা তো এত দৃশ্য দূষণ নিয়ে কথা বলেন, কোনোদিন তো গিয়ে বলেন না যে এরকম করে ওপেন স্লটার, এরকম করে কেটে রেখে দিচ্ছ, ঝুলিয়ে রেখে দিচ্ছ। সেটা আমি কিন্তু কেবল বিফ বলছি না, যে কোনো ইললিগালি। এখন কিন্তু আপনারা দেখবেন অনেক খাসির মাংসের দোকানে গিয়ে বলা হচ্ছে বিশেষ করে খাসির মাংসে ওরকম করে প্রকাশ্যে করতে পারবে না, নির্দেশিকা দেওয়া আছে সরকারের পক্ষ থেকে। তাহলে বামপন্থীরা তো এত তো সৃজনশীল, মানে কি বলবো, সংবেদনশীল। তো তাদের মনে হয়নি যে এরকম ওপেন কেটে ঝুলিয়ে রেখে দেওয়া আছে দোকানগুলোর সামনে গিয়ে বলবে না। আর একটা কথা কি জানেন তো, আমি কেন বলবে না সেটাও আমি বলছি, কারণ তাদের এজেন্ডা কি? এই যে তথাকথিত সুরাবর্দির যারা এই যে বংশধর, আলবাদার আজকে ইয়েতে 70-এর দশকে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানে অকথ্য অত্যাচার করেছিল জ্যোতি বসুর হাত ধরে, ওই ভূমি সংস্কারের নামে। এই যে আপনারা দেখছেন না যে শতরূপ চলে গেল তিলজলাতে না তপসিয়াতে, কেন গেছে? ওখানে কিন্তু ওই আলবাদারের লোকেদেরকে ভূমি সংস্কারের নামে বসানো হয়েছে, এই আলবাদারের বংশধরদেরকে, যারা পূর্ব পাকিস্তানে হিন্দু নারীদের ওপর অকথ্য অত্যাচার করে গেছে। তো শতরূপেরই এটা কি এজেন্ডাটা কি? এদের হাত ধরে, এই আলবাদারের যারা বংশধর তাদের হাত ধরে, এই যারা মিট ইন্ডাস্ট্রির নামে যে এই অর্থনৈতিক নয়ছয় করে সাধারণ মানুষের নাবিশ্বাস। ভাবুন তো, সাধারণ মানুষ আমি ভেবে পাইনি এত মূল্যবৃদ্ধি বলে, অথচ এই মূল্যবৃদ্ধি 800 টাকার মাংস পরের দিন 1200 টাকা হয়েছে। কেন প্রতিবাদ করছে না? কারণ কি তারা এই ব্যাপারটাই জানে না, এই ব্যাপারগুলোকে আনতে হবে। আর একটা যেটা দেখুন, লড়াইটা হচ্ছে কিন্তু গো পাচারের বিরুদ্ধে। কারণ কি? ধরুন আপনি একজন মানুষ, আপনি একজন পশ্চিমবঙ্গবাসী, আমি একজন বাংলাদেশি থাকি। আপনি আমাকে একটা গরু 30,000 টাকা বা 40,000 টাকায় যত দিয়ে হোক বিক্রি করে দিলেন। এবারে গরুটাকে কাটার পরে সেটা প্রসেস মিট হয়ে গেল, ডলারে কনভার্ট হয়ে গেল। এইবারে সেই ডলারে কনভার্ট হওয়ার একটা পার্সেন্টেজ হাওলার মাধ্যমে ওই বাংলাদেশের আনসারুল্লাহ ইত্যাদি জঙ্গিদের হাতে চলে যাচ্ছে। মানে আপনি কিন্তু একটা গরু বিক্রি করে, আমি এটা বলি যারা এই ব্যবসায় আছেন,
লিগালি করছেন আলাদা, কিন্তু ইললিগালি যারা করছেন, আপনারা কিন্তু গরু বিক্রি করে 30,000 টাকা 40,000 টাকা কামাচ্ছেন না। আনসারুল্লাহ বাংলা এবং ইত্যাদি যে জামাত, তাদেরকে একটা AK-47 রাইফেল কেনার কিন্তু আপনারা সুযোগ করে দিচ্ছেন। লড়াইটা কিন্তু গো পাচারের বিরুদ্ধেও। তো সেই জন্য বামপন্থীদের যে ন্যারেটিভ যে এই বিফ এক্সপোর্ট হবে না, এই বিজেপি করছে তাদেরকে এটাও বলি, কিউবা তাদের এখন নতুন বাবা, চায়না গেছে, এখন কিউবা হচ্ছে নতুন বাবা। কিউবাতে কিন্তু বলা হয় তুমি নারী পাচার করতে গিয়ে ধরা পড়ো, ড্রাগস পাচার করতে গিয়ে ধরা পড়ো, বেঁচে যাবে, কিন্তু যদি গো পাচার করতে যাও চরমতম শাস্তি। তো বিকাশবাবু একটু কিউবাতে গিয়ে কেন গরু পাচার করা যাবে না একটু আন্দোলন করুন না, করলে তো মনে হয় চে গেভারার বলিভিয়াতে যেটা হয়েছিল, কিউবা সেটার থেকে আপনার সাথে কম কিছু করবে না। বামপন্থা তো বুঝতে পারছেন ছত্রে ছত্রে দ্বিচারিতা। বামপন্থা তো বলে নিজেদেরকে ধর্মনিরপেক্ষ। সেক্ষেত্রে আমরা শুনেছিলাম একসময় সুভাষ চক্রবর্তী তারাপীঠে পুজো দিতে গিয়ে তাকে নাকি আলিমুদ্দিনের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। এদিকে আমরা দেখতে পাই মোহাম্মদ সেলিম বারবার ইফতার পার্টি করেন, তিনি নামাজ খোলেন, প্রতিবাদ সভাতে গিয়ে প্রকাশ্যে ধর্মতলার বুকে আমরা দেখেছি সেখান থেকে ইফতার করছেন। প্রশ্ন আপনি করলেন, উত্তর তো আপনি দিলেন। সব থেকে বড় কথা, এই যে ডোমকলের যে বিধায়ক কি বলছেন, বাবরি মসজিদ তৈরি হওয়াতে আমার কোনো আপত্তি নেই, বামপন্থী হয়ে বলছেন। আমি বলি বিধায়ক বাবুকে যে আপনারা যেখানে বলেন যে মন্দির করে কী লাভ আছে, ওখানে স্কুল করো। তা আমি বলছি মসজিদ করে কী লাভ, ওখানে মাদ্রাসা করুন, ওখানে স্কুল করতাম, ওখানে মাদ্রাসা করুন, মাদ্রাসা মানে সরকারি মাদ্রাসা করুন। সেখানে সরকারি মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে বন্দে মাতারাম জনগণ মানস শিখিয়ে জাতীয়তাবাদী মুসলমান তৈরি করুন। কেন এটাই হচ্ছে ছত্রে ছত্রে আজকে সুজন চক্রবর্তী বা সূর্যকান্ত মিশ্র জমজমের জল খেতে যান। ব্যাপারটা কি জানেন তো, আজকে বামপন্থা একটুখানি আমি এখানে বলছি, বামপন্থা তৈরি মানে আমাদের এখানকার যে বামপন্থীরা কীভাবে তৈরি হয়েছিল। আফগানিস্তানে যখন লড়াই হচ্ছে স্বাধীনতার আগে, তখন এখান থেকে কিছু জিহাদি চলে গেছিল ওখানে লড়াই করতে, আফগানিস্তানে মুজাহিদদের লড়াই, হোলি ওয়ার। কিন্তু যুদ্ধের পরে এই আফগানিস্তানিরাই বলে যে তোমরা নিজের দেশের হতে পারলে না, আমাদের দেশের হবে কি করে। তখন এরা ঢুকতে পারছে না এখানে, ব্রিটিশ পুলিশ ধরবে, চলে গেল কোথায়, রাশিয়া, সোভিয়েত রিপাবলিক, তাশখান্দ। তখন সোভিয়েত রিপাবলিক বললো তোমাদেরকে আমরা আশ্রয় দেবো এক শর্তে, তোমাদেরকে কমিউনিস্ট হতে হবে। এদের তো ছত্রে ছত্রে হচ্ছে ছলনা, যেটাকে আমরা বলি হচ্ছে আলতাকিয়া। তো তারা তখন কি করলো, তাশখান্দে ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি খুলে পুছে ফেললো। কারা খুললো, কিছু জিহাদি। তা বুঝতেই পারছেন, সেই জন্যে ভারতের বুকে এই যে বামপন্থীরা তারা কেন ওই মরুদস্যুপন্থী হবে, আর কেন তাদের এই যখনই দুর্গাপুজো হবে, যদিও তারা উৎসব বলে, দুর্গাপুজোর সময় তাদের তখন ওই ধর্ম করে কী হবে, ধর্ম আফিমের নেশা। তো এটা তো এখানে বোঝাই যাচ্ছে যে কেন তারা করছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, এই যে মরুদস্যুদের যে আফিম, ফ্রম শতরূপ টু আমাদের মোহাম্মদ সেলিম, এতটাই খেয়েছেন, এই আফিমের ঘোর থেকে ওনারা বেরোতে পারছেন না। ওই জন্যেই ওনাদের লড়াইটা ওই আলিমুদ্দিনেতেই শুরু, আর আফিমের ঘোরে ওনা আলিমুদ্দিনের সামনেই গড়াগড়ি খান। এই ঘটনা তো বেশ কয়েক বছর আগের ঘটনা। আপনি এই 2026 শেষে দাঁড়িয়ে প্রতিবাদ করলেন তার বাড়িতে গিয়ে, এই বিষয়টা কেন? আমি একটু মহাভারত থেকে এখানে বলবো। আমরা মহাভারতের জুয়া খেলা দেখেছিলাম, দ্রৌপদীকে টেনে এনে কি বলা হয়েছিল সভায়, ক্ষমা চাইছি আপনার সামনে আমি বলছি, বিবস্ত্র করে দুর্যোধন বলছে আমার পায়ের ওপরে বসাও। ভীম সেখানে দেখেছিলেন, তিনি চুপ করেছিলেন। তারপরে তাদের 14 বছরের বনবাসে একদিন ভীম আর সহ্য না করতে পেরে যুধিষ্ঠিরকে বলেন যে ওই দিন আমি কেন চুপ করে থাকলাম, আজকে আমার ভেতরে আগুন জ্বলছে। যুধিষ্ঠির বলেছিলেন তোমার ভেতরের আগুনটাকে আরও জ্বলতে দাও। 14 বছরে এই যে বনবাস, 14 বছর 12 বছরের বনবাস, এই 12 বছরের বনবাসের যে আগুন, সেই আগুনে কিন্তু ওই দুর্বৃত্ত কৌরবদের ছাড়খাড় করেছিলেন। আমরাও আমাদের ভেতরে না এই আগুনটাকে জেলে রেখেছিলাম এতদিন, এবং সেদিনকে বহিঃপ্রকাশ করেছি। ভীমের গদা নিয়ে নয় কিন্তু, হ্যাঁ, ভীমের গদাটা কোথায় ছিল, আমার জিভে ছিল। আমার জিভের মাধ্যমে, আমার বাচনভঙ্গির মাধ্যমে, আমার প্রতিবাদের মাধ্যমে ওই ভীমের গদা দিয়ে ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য নামক দুঃশাসনকে বুঝিয়ে দিলাম যে সনাতনী সমাজ জেগেছে। প্রতিটি জিনিসের জন্য জানেন তো স্থান, কাল, পাত্র সব তৈরি থাকে। সেই জন্যে আমরা তো সনাতনী, আমরা শ্রীরামের আদর্শে চলি। শ্রীরামও কিন্তু ইচ্ছা করলে একাই গিয়ে কিন্তু তিনি কিন্তু রাবণকে বধ করতে পারতেন, কিন্তু করেননি, কারণ তিনি চেয়েছিলেন ওটা সাধারণ মানুষ বলতে ওনারা তো বলেন বানর সমাজ, সেই আমি বলছি সাধারণ মানুষকে গিয়ে স্ট্রাগলের মাধ্যমে, শ্রেণী সংগ্রামের মাধ্যমে রাবণকে ওখানে করা হয়েছিল, পরাজিত করা হয়েছিল। সেরকমই এখানেও আমরা দেখেছি মহাভারতের সময় কেন 12 বছরের বনবাস, পাণ্ডবরা ছিল রাজার সন্তান, তারা দেখেছিল যে সাধারণ মানুষের জীবনটা কীরকম হয়। সেরকম আমরাও এত বছর 5-6 বছর ওয়েট করেছি। আমরা কি করেছি,
আমরা সাধারণ মানুষকে দেখিয়েছি যে দেখো আমরা কিন্তু অসহিষ্ণু যে আমরা কথা সঙ্গে সঙ্গে গিয়ে যেটা হয়, আমি এখানে যদি একটা এই যে আজকে কানাইলাল যখন পোস্ট করেছিল সঙ্গে সঙ্গে গিয়ে তার গলা কাটা হয়েছিল, আমরা ওই রুচিতে বিশ্বাস করি না, ধরতক্তা মার পেরেক না। ওই জন্যই বিকাশ রঞ্জন বাবু জানি গদার বাড়িটা খুব জোরে পড়েছে, কিন্তু সেটা জীবের গদার বাড়ি। তো আপনি যতই আপনি করুন আমাদের বিরুদ্ধে এখন ফেসবুকে পোস্ট করে যতই করার চেষ্টা করুন, কিন্তু ওই একটাই কথা, স্বামীজি থাকলে কিন্তু আপনাকে সমুদ্রে নিক্ষেপ করতো। কারণ স্বামীজিকে নিয়ে বা বেদকে নিয়ে যে আপনার খুঁটে খুঁটে খাওয়া অভ্যাসটা, সেটা কিন্তু স্বামীজি কেন কেউই অ্যাপ্রুভ করবে না। কোথাও গিয়ে কি আপনারা সময়ের অপেক্ষা করছিলেন যে সরকার পরিবর্তন হলে আপনারা প্রতিবাদটা আরো বেশি করে করতে পারবেন? দেখুন, জাতির কথা আমি একটা কথা বলি, আমরা কিন্তু সরকার পরিবর্তন যখন আমাদের তৃণমূল কংগ্রেসের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছিল, সেই সময়ও আমরা কিন্তু অনেক সনাতনী কাজ করেছি। আমি একদম অন এয়ার বলছি, আমরা ইয়েতে ওয়াও মোমোর দোকানে লেখা উই সার্ভ অনলি হালাল মিট কেন লেখা থাকবে? এবারে ব্যাপার হচ্ছে, আপনি বলেন তাহলে কি হালাল খাওয়া উচিত না? আপনি যখন একটা বিয়ে বাড়িতে যান, মাংস খান তো, সেখানে হালাল হচ্ছে কি ঝাটকা হচ্ছে জানাই না, ব্র্যাকেটে কি লেখা থাকে এটা হালাল মাংস? হালাল লেখা থাকবে, তার মানে একটা কমিউনিটিকে অ্যাপিজ করার জন্য। এবারে আমি হালাল খাই না, তাহলে আমার যে ফিলিংসে হার্ট হচ্ছে, মানে এখানে বোঝাতে যাচ্ছে যে সনাতনী সমাজের ওপরে আঘাত করে তুমি যা খুশি করো, আমাদের কোনো ফিলিংস বলে কিছু নেই। আমরা কিন্তু প্রতিবাদ করি এবং ওই হালালের যে লেখা সেটা কিন্তু ওখানে মুছে দেওয়া হয়। তো আমরা করেছি, কিন্তু যেটা বললাম, এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমরা স্থান কাল পাত্র ব্যাপারটা বলতে পারেন, যখন ইয়েতে আমাদের দেখেছিলাম পেহেলগাঁওতে আমাদের ভারতীয়দেরকে কাপড় খুলে অঙ্গ চেক করে তুমি হিন্দু কি হিন্দু না মেরেছিল, তারপরের দিনই কিন্তু আমাদের জাতীয়তাবাদী সরকার হামলা করেনি। কি বলেছিল? স্থান কাল পাত্র আমরা সিলেক্ট করব। তো আমরাও সেরকমই বার্তা দিচ্ছি, এখন থেকে স্থান কাল পাত্র আমরা সিলেক্ট করব। অপারেশন সিন্দুর 3.0 হয়ে গেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাড়ির সামনে, কিন্তু শান্তিপূর্ণভাবে এবং একটা ইন্টেলেকচুয়ালভাবে হয়েছে, শিক্ষিত মার্জিতভাবে। তো অপারেশন সিন্দুর জাতীয়তা বা আমাদের জাতির কথার যে অপারেশন সিন্দুর চলতেই থাকবে, স্থান কাল পাত্র আমরাই ঠিক করব। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন জয়জিৎ ভট্টাচার্য, একেবারে বলা যেতে পারে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে যেভাবে প্রতিবাদ করেছিলেন সকলেরই জানা এবং সামাজিক মাধ্যমে ভাইরাল। তারই বিরুদ্ধে আবারও বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু সামাজিক মাধ্যমে পোস্ট করতে বাধ্য হলেন। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, সোদপুর। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।